আমি আজকে যে গল্পটি পাঠ করে শোনাব তার নাম আলোর পথে। লেখিকা মৌসুমী হাজরা। প্রেমিকের সাথে সাথ দিয়ে স্বামীকে হত্যা, খবরের কাগজটা টেবিলে নামিয়ে রাখল সন্দীপন। মানুষ কতটা নিচে নেমে গেছে ভাবলেই যেন তার রাগের মাত্রাটা বেড়ে যায়। চায়ের কাপে চুমুক দিতেই চিৎকার করে উঠলেন তিনি। পরিচারিকা মিনু ভয়ে ভয়ে দৌড়ে এসে বললেন, কিছু হয়েছে দাদাবাবু? তখন সন্দীপন সেন রেগে বললেন, আবার আমার চায়ে চিনি দিয়েছ? কতবার না তোমায় বারণ করেছি? কাজে কোনো মন নেই দেখছি তোমার। মিনু চুপচাপ কাপটি নিয়ে গিয়ে আবার নতুন করে বিনা চিনিতে চা বানিয়ে নিয়ে এলো। এই হয়েছে মিনুর এক ভুলো মন। দাদাবাবু কতবার বারণ করে চায়ে চিনি না দিতে, তাও ভুলে যায় সে। আজ মেয়ের স্কুলের মাইনে দেওয়ার দিন, কথাটা যে কীভাবে দাদাবাবুকে বলবে সে। কোর্টে যাওয়ার জন্য রেডি সন্দীপন। তার আগেই মিনুকে ডেকে বললেন, টেবিলে টাকাটা রাখা আছে, মেয়ের স্কুলের বেতনটা দিয়েই বাকিটা নিজের কাছে রেখে দেবে। মিনু চুপ করে দাঁড়িয়ে রইল। মানুষটাকে বাইরে থেকে দেখলে যতটাই কঠিন মনে হোক না কেন, আসলে তিনি তা নন। সন্দীপন সেন পেশায় উকিল, এই শহরের নামকরা একজন উকিল। আজ পর্যন্ত কোনো কেস তিনি হারেননি। কিন্তু সমাজে তার একটা বদনাম আছে, তিনি নাকি নারী বিরোধী। মেয়েদের তিনি নাকি একদম সহ্য করতে পারেন না। স্যার, আসবো? হ্যাঁ, আসুন। আজকাল বড্ড বেশি লেট করে ফেলছেন আদিত্য। সরি স্যার, আসলে একটা কেস নিয়ে বড্ড জটিলতায় আছি। আপনি আর কেস নিয়ে জটিলতা? নিশ্চয়ই বড় কোনো ঘটনা? হ্যাঁ, আপনিও জানেন সেই কেসের ব্যাপারে। একটু হেল্প করুন না স্যার। মেয়েটা অনেক আশা নিয়ে রোজ আমাদের কাছে আসে। সেই অফিসে টাকা ঘাপলার কেস। হ্যাঁ স্যার, আপনি প্লিজ কেসটা একটু স্টাডি করে দেখুন। মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে। মেয়েটা রোজ আশা নিয়ে আসে স্যার। আপনি মনে হয় মেয়েটিকে ভালো করে চেনেন। মিথ্যে বলবো না আপনার কাছে, আমি আগে থেকে চিনি মেয়েটিকে। আমার বন্ধুর বোন। ভালোবেসে বাড়ি ছেড়ে ছেলেটিকে বিয়ে করেছে। তারপর থেকে বাড়ির লোক আর মেয়েটির সাথে যোগাযোগ রাখেনি। বিয়ের পর মেয়েটি দেখা করতে চাইলেও বাড়ির লোক সব সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে। এখন ছেলেটিকে অফিসের সকলে এই কেসেই ফাঁসিয়েছে। সে এখন জেলে। মেয়েটা বড় অসহায় এখন। কেউ কেসটা নিতে চাইছে না। ঠিক আছে, উনি আসলে আমার কাছে নিয়ে আসবেন। আমি পুরোটা শুনেই ডিসিশন নেব। উনি বাইরে অপেক্ষা করছেন, আমি ডাকবো? সন্দীপন কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো আদিত্যের দিকে। তারপর স্বভাববশত ভারী গলায় বললেন, ডাকুন। মেয়েটি কয়েক সেকেন্ডের মধ্যেই সন্দীপন বাবুর চেম্বারে এসে বলল, আসবো স্যার? সন্দীপন ভারী গলায় বললেন, আসুন। তখনও কোনো একটা কেস নিয়ে কিছু লেখালেখি করছিলেন। আর কোনো কথা না শুনতে পেয়ে তিনি একটু গম্ভীর গলায় বললেন, আমার অনেক কাজ আছে, যা বলবার তাড়াতাড়ি বলুন। কথাটি বলে তিনি চোখ তুলে তাকালেন মেয়েটির দিকে। নিমেষেই তিনি অবাক হয়ে গেলেন। মেয়েটির বয়স 25-এর কাছাকাছি। পরনে সুতির একটি চুড়িদার, চোখে মুখে ক্লান্তির ছাপ, তাও মুখে সুন্দর হাসি। মেয়েটি সন্তান সম্ভবা দেখেই বুঝতে পারা যাচ্ছে। সন্দীপনবাবু তাকে বসতে বলে জল নিয়ে এলেন। মেয়েটিকে জলের বোতল দিতেই ঢকঢক করে জল খেয়ে ফেলল। সন্দীপনবাবু এবার বললেন, এই অবস্থায় বাড়ি থেকে কেউ একা বেরোয়? বাড়ির কাউকে সাথে নিয়ে আসতে পারতেন। মেয়েটি ওড়না দিয়ে কপালের ঘাম মুছে বলল, বাড়িতে কেউ নেই স্যার। তাছাড়া সব কাজ একা করার অভ্যেস আমার আছে। আমার নাম অঙ্কিতা। আমার হাজব্যান্ড সুভাষ পুরোপুরি নির্দোষ। আমার কাছে তার প্রমাণ আছে। আপনি যদি কেসটা নেন তাহলেই ভালো হয়। টাকা পয়সার কথা ভাববেন না। আপনার যা লাগবে আমি দেব।
সন্দীপনবাবু আর কথা বাড়ালেন না। তিনি পুরো ঘটনাটা আর ফোন কলের সব রেকর্ডিং শুনে বুঝে নিলেন সত্যিই সুভাষকে ফাঁসানো হয়েছে। তিনি সবটা শুনে আর বুঝে বললেন, এই কেসটা আমি নিলাম। অঙ্কিতা হাঁপ ছেড়ে বাঁচল। ব্যাগ থেকে টাকাটা বের করে সন্দীপনবাবুর দিকে দিয়ে বললেন, আদিত্যদার সাথে আগে কথা হয়েছিল আমার টাকার ব্যাপারে, পুরোটাই দিয়ে দিলাম। সন্দীপনবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এত টাকা আপনি পেলেন কি করে? আপনি তো বললেন আপনার হাজব্যান্ড ছাড়া আর কেউ নেই। অঙ্কিতা বলল, কিছুটা সেভিংস আর কিছুটা আমার গয়না বিক্রি করে বের করলাম। সন্দীপনবাবু অঙ্কিতার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। একজন 8 মাসের প্রেগন্যান্ট মেয়ের এখন সেবা যত্ন পাওয়া উচিত, অথচ মেয়েটা তার হাজব্যান্ডকে জেল থেকে বের করার জন্য এই গরমেই কষ্ট করে যাচ্ছে। এক অদ্ভুত জেদ লুকিয়ে আছে মেয়েটার চোখে, সাথে হাজব্যান্ডের জন্য ভালোবাসা আর বিশ্বাস। সন্দীপনবাবু কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কখনো মনে হয়নি আপনার জীবনটা আরও সুন্দর হতে পারত যদি আপনি বাড়ির লোকের কথা শুনতেন? অঙ্কিতা পেটের মধ্যে হাত দিয়ে বলল, হয়তো হতো, কিন্তু যাকে ভালোবেসেছি তার হাত কী করে ছেড়ে দিতাম বলুন তো? আমার এই পরিস্থিতিতে আমার এখন কিছুই মনে হয় না। আমি জানি আমার সন্তানের জন্মের আগেই ওর বাবা জেল থেকেই ফিরে আসবে। অঙ্কিতা চলে গেল। সন্দীপনবাবু মনে মনে বললেন, কথা দিলাম আপনাকে, আপনার সন্তান এই পৃথিবীতে আসার আগেই সুভাষবাবু ছাড়া পাবেন। চায়ের কাপ হাতে নিয়ে সন্দীপনবাবু বললেন, চায়ে মিষ্টি নেই তো? মিনু ধীরে ধীরে বলল, একটু খেয়ে দেখুন না দাদাবাবু, আমার ঠিক মনে পড়ছে না। সন্দীপনবাবু চায়ে চুমুক দিয়েই বুঝলেন মিনু আবারও চায়ে চিনি দিয়েছে, তবে এবার আর কিছু বললেন না। মিনু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে শোনার জন্য। কিন্তু দাদাবাবু কিছু না বলেই চা পান করছেন যখন, নিশ্চয়ই সে চিনি দেয়নি, না হলে এতক্ষণে দাদাবাবু বকাবকি জুড়ে দিতেন। মিনু রান্নাঘরে যাবার জন্য পিছু ঘুরতেই সন্দীপনবাবু বললেন, মেয়ের স্কুলের বেতনটা দিয়েছ? মিনু ঘাড় নেড়ে বলল, হ্যাঁ দাদাবাবু, রেজাল্ট বেরোলে মেয়ে এসে আপনাকে দেখিয়ে যাবে। আর হ্যাঁ, বাকি টাকাটা আপনার টেবিলে রেখে দিয়েছি। আমার এখন দরকার নেই, আপনি আমার মেয়ের পড়ার খরচ দেন, প্রতি মাসে আমাকেও বাড়ির কাজ করার জন্য বেতন দেন। আমার আর কি চাই বলুন? আমাদের মা মেয়ের সুন্দরভাবে দিন কেটে যায় এতে। আর কিছু যদি দরকার হয় তখন না হয় আপনাকে বলবো। মিনু চলে গেল রান্নাঘরে। মিষ্টি চা পছন্দ নয় সন্দীপনবাবুর, তাও আজ এই নিয়ে মিনুকে কিছু বললেন না তিনি। সকালে একবার এটা নিয়ে বকেছেন তিনি। অল্প বয়সে স্বামীকে হারানোর পর মেয়েটা পথে বসে গিয়েছিল। স্বামী থাকা অবস্থাতেও তার যে সচ্ছল অবস্থা ছিল তা নয়। প্রতিদিন স্বামী মাতাল হয়ে ঘরে ফিরত। এই মদই একদিন শেষ করে দিল তাকে। সেই সময় সন্দীপনবাবু মিনুকে টাকা দিয়ে উপকার করতে গেলে মিনু বলেছিল, দাদাবাবু আপনার ঘরে একটা কাজ দেবেন? আমি রান্না বান্না করব আর ঘর পরিষ্কার রাখব। আমার মেয়েটাকে যে বড় করতে হবে। সেদিন মিনুর চোখে যে জেদ আর আত্মবিশ্বাস দেখেছিলেন, তিনি আজ তা অঙ্কিতার চোখে দেখতে পেয়েছেন। মেয়েরা অসহায় নয়, চাইলে মেয়েরা সব করতে পারে। নিজের পায়ের তলার মাটিকে নিজেকে শক্ত করতে হয়। অভাবের মধ্যেও যারা জেদার স্বপ্ন দেখেন তারা নিশ্চয়ই জয়ী হন। সফলতার কোনো শর্টকাট নেই, শুধু পরিশ্রম আর নিজের প্রতি আত্মবিশ্বাস। আরও একটু অতীতের পাতা উল্টে দেখলেন সন্দীপনবাবু। শ্রেয়া তার হাত ছেড়ে দিয়ে বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিল। তখন সন্দীপনবাবু নিজেকে সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। সময় চেয়েছিলেন শ্রেয়ার কাছে, কিন্তু শ্রেয়ার মনে হয়েছিল সন্দীপনবাবুর চেয়ে বাবা মায়ের পছন্দ করা ব্যবসায়ী পাত্র ভালো। শ্রেয়ার জীবনে অপশান ছিল, শ্রেয়া তাই বেছে নিয়েছিল। এই রকমই কিছু কারণের জন্য সন্দীপনবাবু মেয়েদের এড়িয়ে চলেন, অথচ যে মেয়ের মধ্যে কিছু করার জেদ দেখতে পান তাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেন।
কয়েক মাস পর অঙ্কিতার দেওয়া টাকাগুলো একটা খামে ভরলেন। তারপর গাড়ি করে আদিত্যকে নিয়ে পৌঁছে গেলেন অঙ্কিতা সুভাষের বাড়িতে। বাড়ির সামনেটা সামান্য ফুল দিয়ে সাজানো। আজ তাদের ছেলের মুখে ভাত। বাড়িতে ঢুকতেই দেখলেন ভিতরে অঙ্কিতা, সুভাষ আর তাদের ছেলে ছাড়া আর কেউ নেই। সন্দীপনবাবু একটু অবাক হয়ে বললেন, আর কাউকে দেখছি না যে? আদিত্যও একটু অবাক হলো। অঙ্কিতা বলল, খারাপ সময়ে আপনারা দুজন ছাড়া আর কেউ পাশে ছিল না, তাই আজ ভালো সময়ে আপনাদের দুজনকেই সাথে রাখতে চাই। আমাদের ছেলেকে আপনারা মুখে ভাত দেবেন, মনে করবেন আপনারা ওর মামা। সন্দীপনবাবু নিজের ইমোশন কন্ট্রোল করার চেষ্টা করলেন, তবুও চোখের জল বাঁধা মানল না। অঙ্কিতা আবারও বললেন, আপনারা ছিলেন বলেই সুভাষকে ছাড়াতে পেরেছি। একটা খারাপ সময় পার করেই ভালো সময়ে ফিরে এসেছি। মুখে ভাতের অনুষ্ঠান সুন্দরভাবে পার হলো। তারপর সন্দীপনবাবু ফেরার সময় টাকা ভরা খামটা অঙ্কিতার হাতে দিলেন। অঙ্কিতা একটু অবাক হয়ে জানতে চাইল, এটা কি? সন্দীপনবাবু হেসে বললেন, মনে করবেন এটা আপনার ছেলেকে তার মামা দিল। সন্দীপনবাবু আর আদিত্য চলে গেল। সন্ধেবেলা সন্দীপনবাবু আবার চায়ের কাপে চুমুক দিয়ে বলে উফ মিনু, তুমি আবার চায়ে চিনি দিয়েছ? তবে এবার গম্ভীর গলায় নয়, বরং নরম সুরে বললেন,